নমস্কার ম্যাডাম, কড়া খবরে আপনাকে স্বাগত। গুন্ডাদমন বিলকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা আপাতত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, কি বলবেন? দেখুন, এই গুন্ডা দমন বিলটা কলকাতা হাইকোর্ট খারিজ করেছে, সেটা হচ্ছে একটা জুডিশিয়ারি এবং পলিটিক্যাল দুটোরই কম্বাইন হচ্ছে আমাদের জুডিশিয়াল সিস্টেম। বিল পাস হয়ে যাচ্ছে আপনার পার্লামেন্টে, সেটা এফেক্টিভ হয়ে যখন আসে তখন তার উপরে আমাদের হাইকোর্ট সেটা আমাদের রেগুলার কোর্সে আইন বদ্ধ হয়ে আমরা সেটা মামলা মোকদ্দমা। এখন প্রশ্ন হচ্ছে, আমি শুনলাম গুন্ডা দমন আইনটা আপনার যে খারিজ হয়ে গেছে, কিন্তু এটা একটা যেমন এমনি আরেকটা দিক, এই গুন্ডা দমন আইনের দ্বারা আপনি দেখুন, প্রথম গুন্ডা দমন আইন আসার পরপরই ফার্স্ট একটা এনকাউন্টার, ঠিক আছে, বারেপুর কাণ্ডে যেটা এনকাউন্টারটা হলো, সেটা নিয়ে অনেকেই কম বেশি আলোচনা করেছিলেন যে এটা কতটা, এটা কি শুধুমাত্র বিজেপি দলের বিরুদ্ধাচারণ যারা করবে তাদের জন্যই বোধহয় গুন্ডা দমন আইনটা বোধহয় এফেক্টিভ হবে, বিভিন্ন একটা কন্ট্রোভার্সিটি আমরা শুনতে পেরেছি। হতে পারে হয়তো তারই এটা একটা মানে বহিরাগত একটা রূপ, যে না, আমার মনে হয় ব্যক্তিগতভাবে গুন্ডা দমন আইনটা হবে এই কারণের জন্য তুলে নেওয়া হলো। ম্যাডাম, আরেকটা প্রশ্ন যাবো, সেটা হচ্ছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সমস্যার জন্য কলকাতা হাইকোর্ট থেকে উনি দ্বারস্থ হন সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট থেকে আবার কলকাতা হাইকোর্টে ওনাকে ইয়ে করে দেওয়া হয়, কি বলবেন বিষয়টা? একটা তো এখানে একটা তো ধোঁয়াশা রয়েই যাচ্ছে, কারণ কেন হাইকোর্টের মতো জায়গায় যেখানে আমাদের যাচ্ছে সৌগত ভট্টাচার্য মামলা বহু হয়, তখন সেক্ষেত্রে কিন্তু বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি একজন বিধায়ক, তার যখন মামলাটা যখন শুনানি যাবে তখন এই জাসি সৌগত ভট্টাচার্য বলেছিলেন যে তাকে বাইরে যাওয়ার জন্য কোন রকম কোনো তাকে সহযোগিতা করেননি। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যেহেতু টিএমসি তো ওয়ান অফ, মানে বলতে গেলে ইনি হচ্ছে কর্ণধার, এই কর্ণধার যদি বাইরে চলে যান, ডাক্তার দেখানোটা একটা হচ্ছে অজুহাত মাত্র। এইটাকে সামনে রেখে যদি আবার কোনো ঘটনা ঘটে, পলিটিক্যাল যদি কোনো অ্যাম্বিয়েন্স তৈরি হয়, সেটা হুইল রেসপন্সিবল। তো সেই কারণের জন্য জুডিশিয়ারি ডিপার্টমেন্ট কিছু চিন্তা ভাবনা করেছেন, তার জন্য তাকে এটা রদ রেখেছেন। আশা করব জুডিশিয়াল সিস্টেম থেকে যদি বর্তমান সরকারের যে সমস্ত পরিচালিত যে সমস্ত কার্যকলাপ চলছে, সেটাকেও যদি এইভাবে তদারকি করা হয়, আমার মনে হয় সেটা ভালো হবে। জনগণ সেটাই চাইছে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাজনীতি চাইছে, যেই কারণের জন্য জনগণ একটা মেজর মার্গের ভোট দিয়ে আমাদের নতুন সরকারকে স্বাগত জানিয়ে এনেছেন। বিজেপিতে বড়সড় শুদ্ধিকরণ, গোলাবাজি ও দুর্নীতির অভিযোগে 30 জনের বেশি কর্মীকে বহিষ্কার এবং প্রায় 250 জনকে সাসপেন্ড করা হয়েছে। এই ম্যাডাম, এই এই জাস্ট আমি আপনাকে এক্সপোজটা করলাম, এই সেম জিনিস সাথে ইন্টারকানেক্টেড একদম 30 জনের ক্ষেত্রেও তাই। কথাটা হচ্ছে কি বলতো, মানুষ না অ্যাকচুয়ালি, আমিও প্র্যাকটিশনার বলে আমি বলেছি যে এটা ইন্ডিভিজুয়াল পার্সন। আমরা সবসময় চাই গণতন্ত্র, রাজনীতি, মানে মানুষের দ্বারা যে রাজনীতি, সে মানুষের বিচারের যে রাজনীতি, আমরা সে রাজনীতি যখন ভোটে যখন আমরা যখন কাউকে জয়যুক্ত করাই, যে সরকারকে জয়যুক্ত, তার কাছে একটাই দাবি থাকে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সমাজ, একটা পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ থাকুক, তার ভাবমূর্তি গুলো যেন ওই মাখা মাখা ধোঁয়াশা ধোঁয়াশা যেন না। সত্যি কথা বলতে কি, এই মাখা মাখা ধোঁয়াশা ধোঁয়াশার চক্করে আপনার ভবিষ্যৎ যেমন বাইরে বেরোতে পারছি না, দেখুন কোন লেভেলে বিজেপি মাখা মুখগুলো পাই। তো আমি বলবো বর্তমান সরকারকে, আমি আপনাদের গণমাধ্যমে একটাই কথা বলবো, যে এই অপরিষ্কারচ্ছন্ন মেঘাচ্ছন্ন ভাবমূর্তির জন্য আজই এমন টিএমসি সরকার তার যেমন অবনতি ঘটেছে, যে আপনাদের সেইভাবে তদারকি করা দরকার। আরো কঠিন থেকে কঠিনতম পরিষ্কার ভাবে আরো কঠিন থেকে কঠিনতর একটা আইনযোগ্য, আইন শৃঙ্খলাবদ্ধ আরো কিছু পদক্ষেপ নেওয়া দরকার আপনাদের, যাতে আপনাদের দলীয় যা সমস্ত রাজনীতি, যে সমস্ত লোক যেগুলো আমাদের সংবাদ মাধ্যম ধরে বা আমাদের বিভিন্ন ধরনের লোকালয় যেগুলো উঠে আসছে, এই যে জিনিসটা, এটা একটা সরকারের একটা কিন্তু মানে বহিরাগত দিকটা খুব বাজে মতে দেখাচ্ছে, যার ফলে আমাদের কাছে প্রশ্ন দাঁড়িয়ে যাবে আগামী দিনে, এ কোন সরকার আমরা আনলাম, এ যেন আমাদের আবার নতুন কোনো ক্ষতির সাধনা নয় তো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাতরাশ বৈঠকে যোগ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি উপস্থিত এবং মুর্শিদাবাদের 3 এনসিপি সাংসদ, কি বলবেন? দেখবেন,
একটা কি বলুন তো, যখন 9 তারিখে যখন আমাদের আহ এই পার্টি মানে বিজেপি সরকারের যখন অধিষ্ঠান দিবস হয়েছিল, সেদিনটাই রাতের খবর, মোস্টলি রাত্রি 8:30 থেকে 9টার খবর আমি আপনাকে বলছি। এদিকে আনন্দে আপনার সুমন পার্সোনাল ইন্টারভিউতে উনি একটা কথা বলেছিলেন যে তৃণমূলে আগত কোনো কাউকে নেওয়া হবে না। সেক্ষেত্রে আমার খুব অবাক লাগে, আজকে তৃণমূলের দুটো গোষ্ঠী হয়ে গেল। একটা হচ্ছে ভালো তৃণমূল মানে ঋতব্রত তৃণমূল, আরেকটা হয়ে যাচ্ছে মমতা তৃণমূল, যেটা প্রথম থেকেই আমার একটা স্বৈরাচারী তৃণমূল ছিল, কালীঘাট তৃণমূল। তো খুব অদ্ভুত লাগে না এই জিনিসটা, যে এই তৃণমূলের আবার দুটো রূপ। তা আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে ম্যাডাম, আমি আপনাকে বলবো আপনার সমাজ মতন দিয়ে, এই তৃণমূল বলুন আর বর্তমান সরকার বলুন, কোথাও তো একটা ব্যক্তিগত ভাবে ওপর মহলে একটা সবচেয়ে সমান রয়েই গেছে। আসলে কি আমরা মানুষরা বোকা, আমরা জনগণরা সত্যি একটা বোকা। আমরা তাই রাজা পাল্টাচ্ছি প্রত্যেকটা 5 বছর অন্তর, গণতন্ত্রের ভোট দিয়ে আমরা রাজা পাল্টাচ্ছি। আমরা ভাবছি যে এই বোধহয় রাজা বোধহয় আমাদের বোধহয় রক্ষা করবে, সে রক্ষকই যদি রক্ষক হয়ে যায়, এগুলো ভাবনার বিষয়। এখন খুব খারাপ লাগছে এই আগত তৃণমূল সদস্যরা, আজকে সাইনি ঘোষের মতো সদস্যরা কি করে তারা স্থান পায়, আজকে মহামৈত্রের মতো সদস্য কি করে স্থান পায় তারা বিজেপিতে। রীতিমত তাদেরকে দেখছি বিজেপিকে, তারা দেখছি সুস্বাগতম সুস্বাগতম। তো সেই জায়গায় আমি বলবো এই ক্ষেত্রে আপনাকে আরেকটা কথা বলবো ম্যাডাম, এই দেখবেন আগামী দিনে যে গুণগমন বিলটাও যে আপনার মানে অবলুপ্ত প্রায় হয়ে গেল না, এটা পেছনে আপনার দেখবেন টিএমসির কিছু চিন্তা ভাবনা আছে। প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আপনি পরবর্তীকালে আপনার রাজনৈতিক মতাদর্শ নিশ্চয়ই আছে, কারণ না কোনো রাজনৈতিক দলের নিশ্চয়ই তারা এটা বড় একটা আসতে পারে এই গুণগমন আইনের ঠিকঠাক ভাবে যদি এফেক্টিভ হয়, তাহলে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে ক্ষতি হতে পারে, তাদের সদস্যের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। এই কারণের জন্য এই জিনিসটা আপনার হয়তো অ্যাবলিশ হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ অব্যাহত। তিনি ছাত্র আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করছেন, কি বলবেন? ছাত্র আন্দোলন যে বেসিসে সারা দিল্লি প্ল্যাটফর্ম, দিল্লির মাটিতে যেভাবে আপনার তীব্র চিৎকার চারিদিকে চলছে, অনেক বুদ্ধিজীবী মহল এই চিৎকারের দলে নাম লিখিয়েছেন। আমাদের কলকাতাতেও অনেক ককরোচ পার্টি নামে একটা পার্টি শুনলাম, মানে আরশোলা পার্টি, কখন দেখবেন ইঁদুর পার্টি হয়ে যাচ্ছে। তো এগুলোর তো ব্যাপারটা কি বলুন তো, এগুলো হচ্ছে মানে দলীয় রাজনৈতিক কালারের থেকেও নিজস্ব পোর্টফোলিও করার জন্য, নিজস্ব জায়গাটাকে তুলে ধরার জন্য কেউ করছে বিজেপি হয়ে আপনার উইংসে, কেউ আপনার সব থেকে আশ্চর্য লাগে এই মমতা ব্যানার্জি যখন আমাদের দীর্ঘদিন ধরে এসএসসি কমিশনের, স্কুল সার্ভিস কমিশনের ছাত্রছাত্রী যখন রাস্তায় ফুটপাথ জুড়ে যখন আন্দোলন করেছিলেন, তাদের বৃষ্টি ভেজা মাথা নিয়ে তারা যখন আন্দোলন করেছিলেন, তখন তিনি কোথায় ছিলেন? তিনি তো তখন মুখ্যমন্ত্রী ছিলেন। তখন তিনি কোটার পদে দাঁড়িয়ে থেকে তখন তিনি কোনো পদক্ষেপ নিতে পেরেছিলেন? আজকে সামান্য যিনি সমানে কমিশনার, সব থেকে খারাপ লাগছে এত বড় অরাজকতা শিক্ষার ক্ষেত্রে, নিট আপনার পরীক্ষার আপনার প্রশ্নপত্র ফাঁস, সেই পরীক্ষার প্রশ্ন নেই, ঘটনাটা তাই নিজের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় আপনার অনেক ছাত্রছাত্রীরা আপনার সুযোগ নিয়েছে। দেখুন নিটের মামলার পরীক্ষা যারা দেয় তারা একদম খুব মানে একদম নিচু গ্রাসরুটের স্টুডেন্ট নয়, ডেফিনেটলি তাদের একটা ক্লাসের মেরিট টেলে আছে, তবে না তারা একটা ওই জায়গাটা ক্লারিফাই করে তারপরে না আপনার কোয়ালিফাইড হচ্ছে এই জায়গাটা পরীক্ষার জন্য, তারা প্রিপেয়ার হচ্ছে। তো সেক্ষেত্রে ব্যক্তিগত ভাবে আমার মনে হয় যেমন শ্রীলেখা মিত্র আমার খুব খারাপ লেগেছে, তিনি প্রধানমন্ত্রী উনি একটা উচ্চারে দিয়েছেন। তো খুব সত্যি কথা আপনি একটা কথা বলুন তো ম্যাডাম, এই কোন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের মেন প্রধান মাথা মুখ্যমন্ত্রী মহিলা, তিনি নিজেকে মহিলা বলে দাবি করেন, তিনি নিজে একজন স্বৈরাচারী রাজনীতি বলে দাবি করেন, তো তিনি জানেন না একটা স্টুডেন্ট যদি ঠিক মতো যদি পড়াশোনা করে যারা মেয়েকে যদি আসেন, সত্যি আমাদের দেশের উন্নয়ন কেউ খাওয়াতে পারবে না। আজকে উনি মনে করেছেন ওই পার্থ চ্যাটার্জির মতো কিছু আপনার শিক্ষার খাতে নাম লিখিয়ে 2000 কোটি টাকা 4000 কোটি টাকা দিতে দেওয়া যায়, সেরকম যদি উনি মনে করছেন ওটা নিট মামলাতে এরকম ভাবে যদি কিছু দিতে দেওয়া হতো তাহলে ওটা ভালো হতো। উনি অ্যাকচুয়ালি বিরোধী মুখ হতে চাইছেন, মোদ্দা ভাষা উনি বিরোধী মুখ হতে চাইছেন। কারণ বিজেপি সরকার এমন ভাবে তাদের পদক্ষেপ দেখেন, কিছু ভুল কিছু ঠিক দুটো মিলিয়েই হচ্ছে একটা সরকার। সরকারের বয়সীমা কতটুকু?
আগামী দিনে সরকার নিজের হয়তো সেইগুলো দিকে তদারকি করবেন, যেগুলো মানুষের ক্ষেত্রে ভুল হচ্ছে, যে জায়গাগুলো সমাজের ক্ষেত্রে ভুল হচ্ছে, দলীয় রাজনীতির ক্ষেত্রে ভুল হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি চাইছেন আমি একটা আবার নতুন করে গড়ে উঠবো, মমতা ব্যানার্জি আবার প্রমাণিত করবো। এইটা যদি মমতা ব্যানার্জি ভাবেন, এই ককরোচ পার্টির মতো পার্টিকে সাপোর্ট করে নিটের মামলার মতো দুর্নীতিগ্রস্ত বা নিটের যে সমস্ত দুর্নীতিগ্রস্ত, যে সমস্ত কদাচার মাখানো, যে সমস্ত কুরুচিকর মন্তব্যের দ্বারা তিনি মনে করছেন যে বিজেপি সরকারকে তিনি ঠক্কর দিয়ে তিনি নিজে আবার বিরোধী মুখ আসবেন, তাহলে আমি বলবো মমতাদি আপনার সত্যি মস্তিষ্ক এবার বিক্রি করুন। দিদি, শেষ প্রশ্নে যাব। কেন্দ্র সরকার আগামী সপ্তাহে বিদেশি অনুদান FCR এ সংশোধনী বিল আনতে পারে, কি বলবেন? দেখুন, এটা তো একটা বিজনেস লেভারেশনের জন্য খুবই ভালো হবে আগামী দিনে যদি সত্যি এটা ইমপ্লিমেন্টেশন হয়। তাতে কি হবে, ফরেন কারেন্সি থেকে আমাদের আমাদের কান্ট্রির একটা কারেন্সি, একটা যোগসূত্র তৈরি হবে এবং বিজনেস ইনফরমেশন বাড়বে। অল ওভার ওয়ার্ল্ডে আমাদের ইন্ডিয়া একটা জায়গায়, বিজনেসের দিক থেকে একটা জায়গায় যেতে পারবে। এটা ভালো দিক। যদি সত্যি ইমপ্লিমেন্টেশন হয় তাহলে আমাদের রাজ্যে শিল্পায়ন হবে, আমাদের রাজ্যে শিল্পায়ন হলে কিছু বেকারত্ব কমবে এবং আপনি আমাদের সাংগঠনিক দিক থেকে বলুন বা ব্যক্তিগতভাবে বিজেপির দিক থেকেই, মানে আপনার রাজনৈতিক দিক থেকে বলুন, আমি বলি চিন্তা ভাবনা তারা ঠিক নিচ্ছে। সত্যি যদি বিলটা আসে তাহলে আমাদের জন্য ভালো। ধন্যবাদ দিদি আপনাকে, নমস্কার। নমস্কার।